গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমরা এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের সেকেন্ড ক্লাস করতে যাচ্ছি। দেখো, পঞ্চম অধ্যায়ের প্রথম ক্লাসে আমরা কি কি করেছি, তোমরা যারা ওই ক্লাসটা দেখো নাই বা ওই ক্লাসটা তোমরা করো নাই তারা অবশ্যই এর আগের ভিডিওটা দেখবে, তাহলে এই ক্লাসটা বুঝতে তোমাদের আরও সুবিধা হবে। তো দেখো, এখানে আমি এ প্লাস এক্স টু দি পাওয়ার এন, দেখো এটা হচ্ছে বাইনোমিয়াল এক্সপ্যানশন, দ্বিপদী বিস্তৃতি, তাই না? তো দুইটা পদের বিস্তৃতি, এখানে দেখো হচ্ছে একটা পদ আর একটা পদ, দুইটা পদ, তো দুইটা পদের বিস্তৃতি, তাই না? তাহলে এ প্লাস এক্স টু দি পাওয়ার এন, মানে পাওয়ার যদি এন হয় তাহলে যে বিস্তৃতি হয় সেটা আমি এর আগের ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি, আমি এটা এখানে লিখলাম। দেখো এন সি জিরো এ টু দি পাওয়ার এন মাইনাস জিরো এক্স টু দি পাওয়ার জিরো, তারপরে হচ্ছে প্লাস এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান, এরপরে হচ্ছে এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স টু দি পাওয়ার টু। এভাবে কি কোন পর্যন্ত যাবে? এন টার্ম পর্যন্ত যাবে, তাই না? তাহলে এখানে দেখো এন সি এন এ টু দি পাওয়ার এন মাইনাস এন এক্স টু দি পাওয়ার এন। আচ্ছা দেখো, প্রথম ক্লাসে আমি তোমাদেরকে বলেছি যদি এন এর মান যেটা হবে বিস্তৃতিতে পদ সংখ্যা তার থেকে একটা বেশি হবে। এর আগের ক্লাসে আমি তোমাদেরকে বলেছি যদি পাওয়ার এন এর এন যেটা হবে, যদি এন যদি হয় 7, তাহলে বিস্তৃতিতে পদ সংখ্যা হবে হচ্ছে কি 7 প্লাস 1, তার মানে 8টি। ওকে, এন এর মান যা হবে পদ সংখ্যা হবে এন প্লাস 1 সংখ্যক। ওকে, তো দেখো এটা হচ্ছে এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতি। তো আমি গত ক্লাসে তোমাদেরকে এটিও দেখাইছি যে এই বিস্তৃতিতে আর প্লাস অন্তম পদ, দেখো এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে আর প্লাস অন্তম পদ, আর প্লাস অন্তম পদটা আমি তোমাদেরকে দেখিয়েছি। এবার কিভাবে লিখতে হয়, টি আর প্লাস ওয়ান ইকুয়াল টু আর প্লাস অন্তম পদ কি এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। দেখো এই যে বিস্তৃতি এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতি, এই বিস্তৃতিতে এটা হচ্ছে আর প্লাস অন্তম পদ, বা এটাকে আমি বলেছিলাম কি সাধারণ পদ, এটা হচ্ছে আর প্লাস এনতম আর প্লাস ওয়ানতম পদ, বা এটা হচ্ছে কি সাধারণ পদ। তো এই সাধারণ পদটা হচ্ছে কি টি আর প্লাস ওয়ান ইকুয়াল টু টি আর প্লাস ওয়ান দ্বারা বোঝানো হয় আর প্লাস অন্তম পদ বা সাধারণ পদ। এটা ইকুয়াল টু কি এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। দেখো এই আর এর মান যদি আমরা জিরো বসাই তাহলে জিরো প্লাস অন্তম পদ, তার মানে হচ্ছে প্রথম পদ। দেখো এটা এন সি জিরো এ টু দি পাওয়ার এন মাইনাস জিরো এক্স টু দি পাওয়ার জিরো, এটা হচ্ছে প্রথম পদ। এই আর এর মান যদি টু বসাই, দেখো আর এর মান যদি আমি ওয়ান বসাই তাহলে কি হবে ওয়ান প্লাস ওয়ান, তাহলে কত? দ্বিতীয় পদ, ওয়ান প্লাস ওয়ান মানে দুইতম পদ, দ্বিতীয় পদ। দেখো আর এর মান ওয়ান বসাইলে আমরা এটা পাই এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান, এটা হচ্ছে দ্বিতীয় পদ, তাই না? আর এর মান যদি আমি টু বসাই তাহলে টু প্লাস ওয়ান তৃতীয় পদ। ওকে, তাহলে তৃতীয় পদ দেখো এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স টু দি পাওয়ার টু, এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ। এভাবে করে এই সাধারণ পদ মানে আর প্লাস অন্তম পদে আর এর মানটা বসায়ে আমরা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, আমরা এভাবে আমরা হচ্ছে এনতম পদ পর্যন্ত আমরা নির্ণয় করতে পারি। ওকে, তো এটা আমি গত ক্লাসে বুঝিয়েছি তোমাদেরকে, তোমরা গত ক্লাসটা অবশ্যই ভালোভাবে করবে। গত ক্লাসটা অবশ্যই তোমরা যখন করবে তখন খুব মনোযোগ সহকারে করবে। ওকে, তো আচ্ছা, তো আজকে আমরা দেখো আজকে আমরা এ প্লাস বি টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে মধ্যপদটি বের করব। দেখো আজ আমরা এ প্লাস বি টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে মধ্যপদ বের করব, এই বিস্তৃতিতে মধ্যপদ বের করব।
আমি এখানে কি বললাম, যখন n ইকুয়াল টু 7, যখন n এর মান 7 হয় তখন পদ সংখ্যা হয় কয়টা, 7 প্লাস 1 মানে 8টা। যদি n এর মান 10 হয় তাহলে পদ সংখ্যা হবে কয়টা, 10 প্লাস 1 মানে n প্লাস 1, তার মানে হচ্ছে 11টা, তাই না? n যা হবে পদ সংখ্যা তার থেকে একটা বেশি হবে। ওকে, তাহলে এখন দেখো, যদি এই nটা, এই যেখানে যে nটা আছে a প্লাস বি টু দি পাওয়ার n, এখানে যে nটা আছে, তাহলে যদি এই nটা যদি জোড় হয়, দেখো যদি এই nটা জোড় হয়, n জোড় হলে, দেখো এই n যদি জোড় হয় তাহলে এই পদ সংখ্যা হবে n এর থেকে একটা বেশি, তাহলে কি হবে, n জোড় হলে পদ সংখ্যা হবে বিজোড়। তাহলে পদ সংখ্যা যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ অবশ্যই একটি, তাই না? তাহলে n জোড় হলে মধ্যপদ কয়টি, একটি। n যদি জোড় হয়, এই n এর মানটা যদি জোড় হয় তাহলে পদ সংখ্যা হবে বিজোড়, তাহলে সেক্ষেত্রে মধ্যপদ হবে একটি, তাই না? তো আচ্ছা, এই মধ্যপদটা তখন কি হবে, দেখো n জোড় হলে মধ্যপদ একটি এবং তা হচ্ছে n/2 প্লাস অন্তম পদ, এবং তা হচ্ছে n/2 প্লাস অন্তম পদ। n যদি জোড় হয় তাহলে পদ সংখ্যা হবে বিজোড়, তাহলে সেক্ষেত্রে মধ্যপদ থাকবে একটি এবং সেই মধ্যপদটা কি হচ্ছে, n/2 প্লাস অন্তম পদটা হচ্ছে মধ্যপদ। ওকে, আচ্ছা এখন n যদি বিজোড় হয়, n বিজোড় হলে, দেখো n যদি বিজোড় হয় তাহলে পদ সংখ্যা হবে কি, জোড়। তাহলে পদ সংখ্যা যদি জোড় হয় তাহলে সেক্ষেত্রে মধ্যপদ কিন্তু দুইটা হয়ে যায়, তাই না? যদি পদ সংখ্যা বিজোড় হয়, n জোড় পদ সংখ্যা বিজোড়, তাহলে মধ্যপদ একটি, সেটা হচ্ছে n/2 প্লাস অন্তম পদ। আর n যদি বিজোড় হয় তাহলে পদ সংখ্যা হয়ে যায় জোড়, তাহলে পদ সংখ্যা যদি জোড় হয় তাহলে মধ্যপদ হয়ে যায় দুইটা। ওকে, তাহলে মধ্যপদ n বিজোড় হলে মধ্যপদ দুইটি, মধ্যপদ পাবো আমরা কয়টি, দুইটি। তাহলে এখন প্রথম মধ্যপদ কোনটা হবে, দেখো প্রথম মধ্যপদ ইকুয়াল টু n যদি বিজোড় হয় তাহলে মধ্যপদ দুইটি, সেক্ষেত্রে প্রথম মধ্যপদ পাবো হচ্ছে, আমরা দেখো n মাইনাস 1/2 প্লাস 1 তম পদ, এটা হচ্ছে প্রথম মধ্যপদ, n মাইনাস 1/2 প্লাস 1 তম পদ, এটা হচ্ছে প্রথম মধ্যপদ। আর দ্বিতীয় মধ্যপদ, দ্বিতীয় যে মধ্যপদটা আমরা পাবো সেটা হচ্ছে n প্লাস 1/2 প্লাস 1 তম পদ, n প্লাস 1/2 প্লাস 1 তম পদ, এটা হচ্ছে দ্বিতীয় মধ্যপদ। আর প্রথম মধ্যপদ হচ্ছে n মাইনাস 1/2 প্লাস 1 তম পদ। দেখো এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে n মাইনাস 1/2 প্লাস 2 তম পদ, n মাইনাস n প্লাস 1/2 প্লাস 1, অথবা n মাইনাস 1/2 প্লাস 2 তম পদ। তোমরা যে কোনো একটা লিখতে পারো, এটাও লিখতে পারো আবার এটাও লিখতে পারো। তাহলে প্রথম মধ্যপদ হচ্ছে n মাইনাস 1/2 প্লাস 1 তম পদ, আর দ্বিতীয় মধ্যপদ হচ্ছে n মাইনাস 1/2 প্লাস 2 তম পদ, এটা হচ্ছে দ্বিতীয় মধ্যপদ। এটাকে আবার এইভাবে লেখা যায় n প্লাস 1/2 প্লাস 1 তম পদ। ওকে, তাহলে এখন দেখো a প্লাস বি টু দি পাওয়ার n, তার মানে a প্লাস এক্স টু দি পাওয়ার n, যে কোনো একটা দ্বিপদী রাশির বিস্তৃতিতে আমরা যদি মধ্যপদটা বের করতে যাই তাহলে আমাদের সেটা নির্ভর করছে কিসের উপরে, এই n এর মানের উপরে নির্ভর করছে n। তো এখন n যদি জোড় হয় তাহলে n জোড় হলে পদ সংখ্যা হবে বিজোড়, তাহলে সেক্ষেত্রে আমরা মধ্যপদ পাবো একটি এবং সেই মধ্যপদটা হচ্ছে n/2 প্লাস অন্তম পদ। ওকে, এখন দেখো এই n যদি বিজোড় হয় তাহলে পদ সংখ্যা হয়ে যাবে জোড়, তখন মধ্যপদ হয়ে যাবে দুইটি এবং সেক্ষেত্রে প্রথম মধ্যপদ আমরা যেটা পাবো সেটা হচ্ছে n/2 প্লাস অন্তম পদ, আর দ্বিতীয় মধ্যপদ হচ্ছে n মাইনাস 1/2 প্লাস অন্তম পদ,
আর দ্বিতীয় মধ্যপদ হচ্ছে n+1/2 প্লাস অন্তম পদ বা n-1/2 প্লাস 2তম পদ। ওকে, এটা হচ্ছে আমরা যে কোনো একটা দ্বিপদী রাশির বিস্তৃতিতে মধ্যপদ বের করার নিয়ম। একটা হচ্ছে n জোড় হলে আর একটা হচ্ছে n বিজোড় হলে। ওকে, তো এখন দেখো, এখন আমরা একটা বিস্তৃতির আমরা মধ্যপদ নির্ণয় করে দেখব। তো দেখো এখানে হচ্ছে x-1/x টু দি পাওয়ার 16 এর বিস্তৃতিতে কততম পদটি মধ্যপদ? বলছে এর বিস্তৃতিতে কততম পদটি মধ্যপদ এবং পদটির মান বের করো। তার মানে মধ্যপদটির মান বের করতে হবে। মান নির্ণয় করো। দেখো x-1/x টু দি পাওয়ার 16 এর বিস্তৃতিতে কততম পদটি মধ্যপদ এবং পদটির মান নির্ণয় করো। ওকে, তাহলে এখন দেখো এই যে রাশি, এই রাশিটির ঘাত n ইকুয়াল টু হচ্ছে কি 16। এই যে এখানে n এর মান 16, তার মানে হচ্ছে এখানে n দেখো n জোড়। তাহলে আমরা এখন এই সূত্রটা ব্যবহার করতে পারি, যেহেতু n জোড়, n এর মান 16, তাহলে আমরা মধ্যপদ পাবো একটি এবং সেই মধ্যপদটা হচ্ছে কি n/2 প্লাস অন্তম পদ, তাই না? তাহলে কি মধ্যপদ কি হবে? মধ্যপদ হচ্ছে, দেখো এখানে মধ্যপদ হচ্ছে n/2 প্লাস অন্তম পদ। তাহলে এখানে 16/2 প্লাস 1 তম পদ। ওকে, তাহলে 16/2 প্লাস 1 তম পদ, তার মানে হচ্ছে 8 প্লাস 1 ইকুয়াল টু 9 তম পদ। 9 তম পদটা হচ্ছে মধ্যপদ। এই যে এটার বিস্তৃতি করে আমরা যে নবম পদটা পাবো, এটা যেরকম বিস্তৃতিতে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এভাবে করে এটার বিস্তৃতিতে আমরা যে নবম পদটা পাবো, এই নবম পদটাই হচ্ছে মধ্যপদ। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো এই মধ্যপদ আমরা কততম পদ মধ্যপদ সেটা বের করলাম। নবম পদ হচ্ছে মধ্যপদ এবং এই মধ্যপদটির মান নির্ণয় করো। মধ্যপদটির মান বের করতে হবে, তাই না? তাহলে এখন দেখো, তাহলে নবম পদের মান আমাদের বের করতে বলছে, মধ্যপদটির মান আমাদের বের করতে বলছে। তাহলে এখন ভালোভাবে একটু খেয়াল করো। দেখো 9তম পদ, 9তম পদ বা 8+1তম পদ। দেখো আমি 8+1 কেন করে নিলাম? আমরা জানি যে কোনো একটা রাশির বিস্তৃতিতে r+1তম পদ বা সাধারণ পদ, যেটা r+1তম পদের সূত্র হচ্ছে এইটা। তো আমি এই নবমতম পদটাকে আমি r+1 আকারে নিয়ে আসলাম। তার মানে 8+1 ইকুয়াল টু 9। তাহলে 8+1 তার মানে হচ্ছে নবম পদ, হ্যাঁ, 9তম পদ। তাহলে 8+1 আমি r+1 আকারে নিয়ে আসলাম। তাহলে 8+1তম পদ ইকুয়াল টু আমরা কি জানি? দেখো এখানে 16, এখানে কি বলছে এনসিআর, এন এর মান হচ্ছে এখানে 16, সি আর এর মান হচ্ছে 8, তারপরে হচ্ছে দেখো এখানে হচ্ছে এনসিআর, তারপরে হচ্ছে কি এ টু দি পাওয়ার, এখানে এর মান হচ্ছে এক্স, আমরা এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো। তো আমরা এটাকে যখন বি ধরবো, আমরা এখানে প্লাস করে নিয়ে এটাকে বি বানাবো। তাহলে এখানে যদি আমরা প্লাস করে নিই, তাহলে বির মান হচ্ছে -1/x। দেখো এখানে যদি এটা আমরা প্লাস বানাই, তাহলে বির মানটা হচ্ছে -1/x, তাই না? আচ্ছা, তার মানে হচ্ছে এখানে x এর মানটা -1/x। তাহলে এনসিআর এ টু দি পাওয়ার মানে x টু দি পাওয়ার n মাইনাস আর, তারপর হচ্ছে কি এনসিআর এ টু দি পাওয়ার n মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর, তার মানে এখানে -1/x টু দি পাওয়ার 8। দেখো তাহলে হচ্ছে আমি আবার বলি, 8+1তম পদ মানে এটা r+1তম পদের সূত্র অনুযায়ী দেখো এটা হচ্ছে এনসিআর এ টু দি পাওয়ার n মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। তাহলে এখানে আমরা এনসিআর তার মানে 16c8 এ টু দি পাওয়ার, এখানে এর মান হচ্ছে এক্স, তাহলে এ টু দি পাওয়ার n মাইনাস আর 16 - 8, তারপর হচ্ছে এটা হচ্ছে কি এক্স, এক্স টু দি পাওয়ার, এখানে এক্স এর মান হচ্ছে -1/x, এখানে এই যে এক্স, এই এক্স এর মানটা হচ্ছে এখানে -1/x, তাহলে এক্স টু দি পাওয়ার আর মানে হচ্ছে -1/x টু দি পাওয়ার আর মানে 8। ওকে,
তো এখন দেখো এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো হচ্ছে দেখো এটা হচ্ছে 16c8, এটা রেখে দিলাম 16c8। এখানে আমরা পাই হচ্ছে x⁻8, আর এখানে আমরা পাই হচ্ছে কি যেহেতু মাইনাসের ওপরে পাওয়ারে জোড় তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে 1/x⁻8। ওকে, আচ্ছা তাহলে এখন আমাদের x⁻8 কেটে যায়, এটা হচ্ছে 16c8। এটা করলে আমরা পাই হচ্ছে দেখো তোমরা ক্যালকুলেটরে বসিয়ে করে ফেলবে, তাহলে আমরা পাই হচ্ছে 12,870। এটা হচ্ছে 16c8, এটার ভ্যালু হচ্ছে 12,870। ওকে, তোমরা এটা ক্যালকুলেটরে করবে এনসিআর। তো এখন দেখো তাহলে আমরা কি করলাম, এখানে কোশ্চেনটা হচ্ছে যে এত এর বিস্তৃতিতে কততম পদটি মধ্যপদ, তাহলে আমরা এখানে এন এর মান আছে জোড়, এটাকে আমরা তাহলে মধ্যপদ, আমরা দেখো মধ্যপদের সূত্র হচ্ছে n/2 + 1, তাহলে আমরা 8 + 1 = নবম পদ, 9তম পদ হচ্ছে মধ্যপদ, এবং ওই 9তম পদের মানটা আমরা বের করলাম, তাহলে 9তম পদ বা 8 + 1তম পদ = 16c8 a⁻16 - 8 x⁻8। এটা করে আমরা এখানে এই নবম পদের মানটা বের করলাম 12,870। ওকে, তো দেখো আমরা এখন আরো একটা ম্যাথ করব। আচ্ছা দেখো আমরা এখন যে ম্যাথটি করব সেটা হচ্ছে x² প্লাস 2y/x টু দি পাওয়ার 10 এত এর বিস্তৃতিতে x⁻8 এর সহগ নির্ণয় করো। দেখো x² প্লাস 2y/x টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে x⁻8 এর সহগ নির্ণয় করো। দেখো আমি তোমাদেরকে এখানে আরেকটু দেখাই একটা জিনিস, সেটা হচ্ছে দেখো এদিকে খেয়াল করো, এটা হচ্ছে এই যে এটা এর বিস্তৃতির প্রথম পদ, এটা তাই না? তো প্রথম পদে এখানে দেখো x⁻0, তাহলে x⁻0 এর সহগ কিন্তু এইটা, এটা হচ্ছে x⁻0 এর সহগ। দেখো x, এটা হচ্ছে x, এই x এর সহগ কিন্তু এই অংশটাই হচ্ছে x এর সহগ, মানে দ্বিতীয় পদের সহগ। এটা দেখো তৃতীয় পদের সহগ, এটা হচ্ছে x² এর সহগও বলা যায়, আবার এটা হচ্ছে তৃতীয় পদের সহগ। তৃতীয় পদের সহগ হচ্ছে কত, nc2 a⁻n-2, এটুকু হচ্ছে তৃতীয় পদের সহগ বা x² এর সহগ। ওকে, তো এখন দেখো এটা হচ্ছে x3, তাহলে x3 এর সহগ যদি আমরা বলি তাহলে এই অংশটা হচ্ছে x3 এর সহগ, এটুকু। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, 1 2 3 4, মানে চতুর্থ পদের সহগ। এটা হচ্ছে চতুর্থ পদের সহগ বা x⁻3 এর সহগ nc3 a⁻n-3, তাই না? তাহলে এখন দেখো, তাহলে এখানে বলছে যে এটা এর বিস্তৃতি করে ঠিক একইভাবে x⁻8 এর সহগ নির্ণয় করতে হবে। ওকে, তো এটাকে আমরা এইভাবে বিস্তৃতি করে x⁻1, x⁻2, x⁻3, x⁻4 এইভাবে করে আমরা x⁻8 পর্যন্ত বিস্তৃতি করতে পারি, করে আমরা x⁻8 এর সহগ নির্ণয় করতে পারি। তো সেটা আমাদের জন্য অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, তো একটু ঝামেলাপূর্ণ হয়ে যাবে। তো আমরা দেখো খুব সহজে আমরা এটা বের করতে পারি। তো এখন দেখো সেটা কিভাবে, আমি একটা করি, ধরি x² প্লাস 2y/x টু দি পাওয়ার 10, x² প্লাস 2y/x টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে r প্লাস 1তম পদে x⁻8 আছে। দেখো আমি এখানে ধরে নিছি যে x² প্লাস 2y/x টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে r প্লাস 1তম পদে x⁻8 আছে। এই যে x⁻8 এর সহগটা আমাদের নির্ণয় করতে হবে। এই r প্লাস 1তম পদে আমরা x⁻8 আছে এটা আমরা
ধরে নিচ্ছি, তাহলে এখন আর প্লাস ওয়ানতম পদটা আমরা বের করব। তাহলে আর প্লাস ওয়ানতম পদ ইকুয়াল টু কী হবে দেখো, আর প্লাস ওয়ানতম পদ, দেখো এখানে হচ্ছে এন এর মান হচ্ছে এখানে এন এর মান হচ্ছে 10, এন এর মান 10, তাহলে 10 সি আর। ওকে, তারপরে হচ্ছে কি এ টু দি পাওয়ার এ মানে হচ্ছে এই অংশটা, তাহলে এক্স স্কোয়ার টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এন মাইনাস আর, তাহলে 10 মাইনাস আর। ওকে, আচ্ছা, আর এই টোটাল অংশটা হচ্ছে এক্স, আমরা এ প্লাস এক্স টু দি পাওয়ার এন যদি এটা ধরে নিই, এ প্লাস এক্স টু দি পাওয়ার এন যদি ধরি, তাহলে এই টোটালটা হচ্ছে আমাদের এক্স, তাহলে 2y ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার আর। ওকে, এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর, এটা হচ্ছে আমরা আর প্লাস অন্তম পদের বের করার নিয়ম, এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। ওকে, আচ্ছা, তো দেখো এটা আমরা হচ্ছে আর প্লাস অন্তম পদ, এত এর বিস্তৃতিতে এইটার বিস্তৃতিতে আমরা আর প্লাস অন্তম পদ বের করলাম, এবং আমরা ধরে নিচ্ছি এই আর প্লাস অন্তম পদে এক্স টু দি পাওয়ার 8 আছে। তো আমরা এটা করি, দেখো 10 সি আর এক্স টু দি পাওয়ার, এটা গুণ করে দাও, তাহলে 20 মাইনাস 2 আর, আর এটা হচ্ছে দেখো 2 টু দি পাওয়ার আর ওয়াই টু দি পাওয়ার আর, আর নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার আর, 2 টু দি পাওয়ার আর ওয়াই টু দি পাওয়ার আর, আর নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার আর। ওকে, তো এখন দেখো 10 সি আর, এখানে হচ্ছে এখানে আছে কত এক্স টু দি পাওয়ার, এখানে ওপরে এক্স আছে নিচেও এক্স আছে, তাহলে আমরা দুইটা এক্স থেকে যদি আমরা একটা এক্স নিই তাহলে এই পাওয়ারটা মাইনাস হবে, তাহলে 20 মাইনাস 2 আর মাইনাস আর, এই পাওয়ারটা মাইনাস হবে, তাহলে 20 মাইনাস 2 আর মাইনাস আর। ওকে, আর এখানে আছে কি 2 টু দি পাওয়ার আর ওয়াই টু দি পাওয়ার আর। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো 10 সি আর 2 টু দি পাওয়ার আর ওয়াই টু দি পাওয়ার আর, 10 সি আর 2 টু দি পাওয়ার আর ওয়াই টু দি পাওয়ার আর, এটা আমরা বসালাম, আমরা এখানে কি পাই এক্স টু দি পাওয়ার 20 মাইনাস টোয়াইস আর মাইনাস 3 আর, আমরা এটা পেলাম এক্স টু দি পাওয়ার 20 মাইনাস 3 আর, আর এখানে হচ্ছে 10 সি আর 2 টু দি পাওয়ার আর ওয়াই টু দি পাওয়ার আর। ওকে, তো এখন দেখো এই যে এটা হচ্ছে চলক, এর পাওয়ারটা হচ্ছে 20 মাইনাস 3 আর, আর এই অংশটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম, এটা হচ্ছে এই চলকের সহগ। দেখো আর প্লাস অন্তম পদে যে চলকটা আছে এই চলকের সহগ হচ্ছে এইটা। ওকে, তো আমরা এখানে কিন্তু ধরে নিচ্ছি যে এইটা এর বিস্তৃতিতে আর প্লাস অন্তম পদে এক্স টু দি পাওয়ার 8 আছে, তাহলে আমরা এখন আর প্লাস অন্তম পদ বের করলাম, বের করে আমরা দেখলাম যে এখানে এক্স টু দি পাওয়ার 8 নাই, আছে এক্স টু দি পাওয়ার 20 মাইনাস 3 আর, তাহলে এই 20 মাইনাস 3 আর ইকুয়াল টু আমাদের এখন 8 ধরে নিতে হবে, কারণ আমরা বলেছি যে এই পদে এক্স টু দি পাওয়ার 8 আছে, তাহলে আমরা এই যে পদটা বের করলাম এই পদে এক্স এর পাওয়ার আছে 8, তাহলে আমাদের এই অংশটা এখন কি 8 আমাদের ধরে নিতে হবে, প্রশ্ন মতে এই অংশটা হচ্ছে 8, মানে এক্স এর পাওয়ার হচ্ছে 8। ওকে, তাহলে আমরা এখন কি লিখবো প্রশ্ন মতে দেখো 20 মাইনাস 3 আর ইকুয়াল টু 8। ওকে, দেখো এখান থেকে আমরা কি করতে পারি, দেখো 3 আর ইকুয়াল টু 20 মাইনাস 8, 3 আর ইকুয়াল টু 20 মাইনাস 8, তাহলে এখান থেকে এটা হচ্ছে 20 মাইনাস 8, তার মানে হচ্ছে কত 12, তাহলে অতএব আর ইকুয়াল টু আমরা কি পেলাম 4, তাহলে আমরা এখান থেকে এই সত্য থেকে আমরা কি পাই আর ইকুয়াল টু 4, তাহলে দেখো এখানে আর ইকুয়াল টু আমরা যে 4 পেয়েছি, তাহলে এখানে আমরা ধরে নিছিলাম এত এর বিস্তৃতিতে আর প্লাস অনতম পদে এক্স টু দি পাওয়ার 8 আছে, তাহলে আমরা এখন আর এর মানটা যদি এখানে বসাই তাহলে 4 প্লাস 1, তার মানে 5তম পদে এক্স টু দি পাওয়ার 8 আছে, আমরা লিখতে পারি অতএব আর এর মানটা এখানে বসাও 4 প্লাস 1 বা 4 প্লাস 1 বা 5তম পদে 4 প্লাস 1তম পদে বা 4 প্লাস 1 বা 5তম পদে এক্স টু দি পাওয়ার 8 আছে, তাই না?
তাহলে কিন্তু আমরা এই x⁸ কততম পদে আছে সেটা আমরা বের করে ফেললাম। আমরা r এর মানটা বের করলাম, r এর মান বের করে তাহলে r এর মান 4, তাহলে 4 + 1 বা 5তম পদে x⁸ আছে। তাহলে এখন এই 5তম পদের সহগ আমাদের বের করতে হবে। তার মানে হচ্ছে r + 1তম পদ, মানে r এর মান 4 বসাবো আমরা, তাহলে 4 + 1তম পদ, এই পদের সহগ কিন্তু এইটা। তার মানে এখানে r এর মান 4 বসাবো। 4 বসাইলে কি হবে, তাহলে কি লিখলাম আমরা, 5তম পদে x⁸ আছে। উক্ত 5তম পদের সহগ, দেখো উক্ত 5তম পদের সহগ ইকুয়াল টু উক্ত 5তম পদের সহগ, মানে উক্ত 4 + 1তম পদের সহগ, এখানে r এর মান জাস্ট 4 বসাবো আমরা। উক্ত 4 + 1তম পদের সহগ বা 5তম পদের সহগ, এখানে r এর মানটা জাস্ট 4 বসিয়ে দাও। তাহলে কি হবে, 10c4 2⁴ y⁴, ঠিক আছে। এখানে আমরা r এর মান যে 4 বের করছি, এই r এর মানটা এখানে বসাবো। তাহলে 4 + 1তম পদের সহগ হচ্ছে জাস্ট এটা, আমি বলেছি এই পদের চলক হচ্ছে এটা আর সহগ হচ্ছে এটা। তাহলে উক্ত 5তম পদের সহগ, তাহলে 10c4 2⁴ y⁴, 10c4 2⁴ y⁴। তাহলে এটা তোমরা এখন ক্যালকুলেটরে হিসাব করবা 10c4 এর মান কি আসে। দেখো 10c4 এটা আমরা ক্যালকুলেটরে ইউজ করে আমরা পাই হচ্ছে কত, 210 ইন্টু 2⁴ আমরা জানি 16 ইন্টু y⁴। ওকে, তো এটার সমান আমরা 210 ইন্টু 16 যদি আমরা গুণ করি, তাহলে আমরা পাবো হচ্ছে, দেখো এখানে হচ্ছে 3360 পাবো আমরা। তো এটা y⁴। ওকে, তাহলে আমরা উক্ত পদের সহগ, তার মানে হচ্ছে 4 + 1তম পদের সহগ বা 5তম পদের সহগ আমরা কি পেলাম, 3360 y⁴। ওকে, তাহলে আমাদের দেখো কি ছিল, আমাদের কোশ্চেনটা কি ছিল, আমরা একটু প্রথম থেকে আবার দেখি। x² + 2y/x⁻10 এর বিস্তৃতিতে x⁸ এর সহগ নির্ণয় করো। তাহলে এখন x⁸টা কততম পদে আছে ওইটা আগে আমরা বের করব, করার পরে ওই পদের সহগটা আমরা বের করব। তাহলে এখন দেখো, ধরি এত এর বিস্তৃতিতে r + 1তম পদে x⁸ আছে। ওকে, এখন এইটা এর বিস্তৃতিতে আমরা r + 1তম পদটা বের করলাম। বের করার পরে আমরা যেহেতু আমরা ধরছি এই পদে x⁸ আছে, তাহলে x এর যে পাওয়ার আসছে এটা = 8। ওকে, তাহলে এটা = 8 ধরে আমরা r এর মানটা বের করলাম। বের করে r এর মানটা আমরা এখানে যেহেতু বের করলাম, তাহলে r + 1 মানে পঞ্চম পদে x⁸ আছে। তো এই r এর মানটা আমরা জাস্ট এখানে বসাই দিলাম। এখানে বসাই দিলে আমরা ওই পঞ্চম পদের সহগটা পেয়ে গেলাম। তাহলে উক্ত পঞ্চম পদের সহগ। ওকে, এই টোটালটা হচ্ছে পঞ্চম পদ আর এইটুকু হচ্ছে পঞ্চম পদের সহগ। ওকে, তাহলে উক্ত পঞ্চম পদের সহগ আমরা এখানে জাস্ট r এর মানটা বসিয়ে দিলাম, দিয়ে আমরা পঞ্চম পদের সহগ পেয়ে গেলাম। তার মানে হচ্ছে x⁸ এর সহগ আমরা পেয়ে গেলাম। ওকে, তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এ পর্যন্তই। তোমরা অনুশীলনীতে দেখবে যে এই ধরনের অনেকগুলো অঙ্ক আছে। আমি তোমাদেরকে জাস্ট একটুখানি বলি, দেখো বইয়ের এই অঙ্কগুলা বেশ ইম্পর্টেন্ট। দেখো তোমাদের যে বই, আমরা যে বইটা পড়ছি ওই বইয়ে দেখো এখানে 7 নাম্বার এবং অনুশীলনী 5.1-এর দেখো 7 নাম্বার কোশ্চেন, 8 নাম্বারের সবগুলা কোশ্চেন, তারপরে হচ্ছে 9 নাম্বারের কোশ্চেন, এগুলা সবগুলাই হচ্ছে এই যে কোনো একটা দ্বিপদী বিস্তৃতি দিয়ে সেটার x⁴, x⁴ বা x⁹ বা x⁸ এর সহগ নির্ণয় করো। এই সহগ নির্ণয়ের কোশ্চেনগুলো আছে, তোমরা এগুলা বাসায় নিয়মিত প্র্যাকটিস করবা এবং এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিজেরা প্র্যাকটিস করে ফেলবা। ওকে, এই নিয়মের। তো ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে আমাদের আবার কথা হবে।